আজকে 2026 বিধানসভার প্রথম অধিবেশন প্রথম দিনেই আজকে এলেন ভাঙা গাড়ি নিয়ে এবং শপথ গ্রহণ করলেন। কি বলবেন, ভাঙা গাড়িটা কেমন? দেখুন 2023 সালে তৃণমূলের কর্মী নেতৃত্বদের দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম, আমাদের গাড়ি আক্রান্ত হয়েছিল, আমাদের কর্মী সমর্থক আক্রান্ত হয়েছিল। আমি বলেছিলাম যে আজকে রাজ্যের একজন বিধায়ক যদি সুরক্ষিত না থাকে তাহলে রাজ্যে ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় নেমেছে। 2026 পর্যন্ত আমার গাড়ির কাজ সারাবো না। তো আজকে সে প্রমাণ দিয়ে দিয়েছি। 2026 এখানে এখনো পর্যন্ত গাড়ির কাজ আমি সারাইনি। আজকে শপথ নিলাম গাড়ির কাজ এবার সারানো হবে। ভোট পরবর্তীতে দেখছেন না কতটা শান্ত করে রেখেছি ভাঙড়কে। ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে শান্তি থাকবে ভাঙড়ে। আজকে সংখ্যালঘু মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি বলেছেন যে খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এটা কি ব্যাপারটা হচ্ছে নতুন মন্ত্রিত্ব নিয়েছে তো মাদ্রাসা সম্পর্কে ওনার এখনো বিস্তারিত ওনার জানকারি নাই আমার মনে হয়। সে নেই তিনি এই ধরনের মন্তব্য করছেন। যত দিন যাবে মাদ্রাসা সম্পর্কে উনি জেনে যাবেন। উনি তখন বুঝতে পারবেন মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় না হয় দেওয়া হয়। মাদ্রাসার সিলেবাস গুলো তিনি গেলে পাবেন। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন একটু নাম্বার বাড়াতে হবে, মিডিয়াতে আসতে হবে, চর্চাই থাকতে হবে। এই যে প্রশ্ন করছেন এতজনের নাম বাদ দিয়ে তো আপনি ক্ষুদিরাম টুডু মহাশয়ের নাম বললেন। এই নাম্বার বাড়ানোর জন্য একজনের আলটপকা মন্তব্য করতে হবে। এতটুকু শুধু বলে যায় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এই মাদ্রাসার ছাত্র ছিলেন। হরিচাঁদ ঠাকুরের নাম মতুয়া সমাজের মানুষ থেকে রাজ্যের মানুষ দেশের মানুষ জানে, আন্তর্জাতিক স্তরে তার নাম চর্চা হয়। হরিচাঁদ ঠাকুরও তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে তিনি পড়াশোনা করে উঠে এসছে। এই ধরনের অনেকই মাদ্রাসা আছে। মাদ্রাসা সম্পর্কে কিছু বলার আগে মাদ্রাসা নিয়ে আগে স্টাডি করা দরকার। একাধিক বিষয় আছে। ভাঙড়ের যারা ডে লেবার তাদের মজুরি বৃদ্ধি, ভাঙড়ের ওয়েটল্যান্ড, লেদার কমপ্লেক্স, খালবিল, কৃষক, ছাত্র, যুব, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য, ভাঙড়ের শিক্ষা ব্যবস্থার, ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্রের, ভাঙড়ের নতুন বাস রুট, 5টা লাইব্রেরি আছে সেগুলোকে চালানো, নতুন স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা, এইসব বিষয়গুলো আছে। আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে কংগ্রেস সরকারে ছিল তখন আপনি বারংবার অভিযোগ করেছেন যে বিরোধী বিধায়ক হিসেবে আপনাকে কাজ করতে দেওয়া হতো না। এখন বিজেপি ক্ষমতায় এসেছে, কি মনে হয়? এখনো কি কাজ শুরু করেছি? আপনি কি মনে করছেন? আমি সবসময় পজিটিভ মনে করি। একটা সরকারের যে দায়িত্ব সেটা সরকার পালন করবে এটা মনে করি। দাদা, এই সরকার তো মুসলিম বিরোধী, এই সরকারকে কতটা আস্থা রাখছেন? দেখুন একটা কথা বলি, শুধু আমি আমার কথা বলবো না, আমি সময়ের সাথে সাথে উত্তর দেবো। শুভেন্দু বাবু যতক্ষণ না পর্যন্ত অ্যাজ সিএম পদ নিয়ে নেননি অনেক তিনি আলটপকা মন্তব্য করেছেন। যেই তিনি সিএম হিসাবে শপথ নিলেন ক্রিকেট প্যারেড গ্রাউন্ড থেকে, তারপরেই তিনি বলে দিয়েছেন যে আমি আর উল্টাপাল্টা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী। সুতরাং যখন কথা বলেছে সেই বিষয়ে আর চিমটি কাটা টিপ্পনি কাটা আমি পছন্দ করি না। হ্যাঁ, কর্মকাণ্ড যদি ভুল হয় নিশ্চিতভাবে সমালোচনা করব। যখন তিনি একটা তার অবস্থান ক্লিয়ার করেছে, চিমটি কেটে কোনো জিনিসকে ফিট করার আমি পক্ষপাতী নয়। আমি আশা করব মাথায় ঘুমটা দিয়ে হিজাব দিয়ে বা জগন্নাথ ধাম তৈরি করে হিন্দু মুসলমানের উপকার করা যেমন যায় না, এটা শুধু ফেক করা হয়। আমি আশা করব শুভেন্দু বাবুকে মাথায় টুপি বা বড় তিলক কাটার প্রয়োজন হবে না। প্রত্যেকটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে নাগরিক অধিকার তিনি সুনিশ্চিত করবেন। আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে অবৈধ নির্মাণ ভাঙতে হবে 24 ঘন্টার মধ্যে। তপসিয়া কাণ্ডে যেখানে গতকাল আগুন লেগে মৃত্যু হয়, সেই ঘটনায় একেবারে কিছুক্ষণের মধ্যেই এখন এই মুহূর্তে বুলডোজার দিয়ে সেগুলো ভাঙা হচ্ছে। পশ্চিমবঙ্গে কি বুলডোজার শুরু হয়ে গেল? দেখুন আমি তৎক্ষণিক এগুলোর পক্ষপাতী নয়। একটা নির্দিষ্ট টাইম দেওয়া দরকার। কারণ যারা অবৈধ নির্মাণ করেছে তৎকালীন সময়ে রাজ্য সরকার তার সাথে ইনভলভ ছিল। কিছু নিশ্চিতভাবে উৎকোচের ব্যাপার ছিল, টাকা পয়সা দেওয়ার ব্যাপার ছিল, ঘুষে দেওয়ার ব্যাপার ছিল। সুতরাং তাদেরকে একটা সময় দেওয়া দরকার। সময়ের পরে অবৈধ নির্মাণগুলোকে যাতে যেগুলো মানুষের স্বার্থে ক্ষতি হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, বিপজ্জনক অবস্থায় হয়ে আছে, ওয়েটল্যান্ড বুঝিয়ে করেছে, পুকুর বুঝিয়ে করেছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। কে দেখেছে না? মমতা ব্যানার্জি মহাশয়া। দেখুন আমি অনেক আগে বিস্তর কথা বলেছি। প্রথম কথা, মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে কি বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছেন? যদি লড়তে চান সর্বপ্রথম আর কাজ হবে যে 80টা সিটে বিজেপি তৃণমূল জিতে আছে অলরেডি, তার কোনো একটা সিট উনি চুজ করে নিন যারা ওনার
সিট মনে হবে। সেখান থেকে জিতে উনি বিধানসভায় আসুক, লিডার অফ দি অপোজিশন হয়ে তিনি দাঁড়াক, তারপরে বলবো তার সাথে থাকবো কি থাকবো না। আপনারা থাকবেন? দেখুন আমরা অনেক আগে বলেছিলাম, আগে ভোট আর তারপরে ভোট, ভোট বয়কটের ডাক দিয়েছিলাম। তখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা ব্যানার্জি বসেছিলেন যে আপনি ডাক দেন, 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে, আগে আপনি ডাক দেন, ভোট বয়কট আপনার সাথে আমরা দেবো। তখন আমাদের কথা মনে পড়েনি। আমরা অনেক আগে বলেছিলাম বিজেপি আটকানোর জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, তখন মমতা ব্যানার্জি আমাদের কথা পাত্তা দেয়নি। আর একটা কথা, মমতা ব্যানার্জিকে দিয়ে তৃণমূলকে বিজেপিকে আটকানো যাবে না। মোহামেডান ক্লাব দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। বামফ্রন্ট বা সিপিআইএম এর সঙ্গে মোহামেডান ক্লাব দীর্ঘদিন ধরে অচল অবস্থায় হয়ে পড়ে রয়েছে। সরকার পরিবর্তন হয়েছে, মোহামেডান ক্লাবের কি পরিবর্তন আসবে? ওই কর্মকর্তা থাকলে পরিবর্তন হবে না। ওই কর্মকর্তা বলতে কাদেরকে বলছি? যারা লুটোপুটে খেয়েছে, প্লেয়ারদের পেমেন্ট দেয়নি। ইভেন এটাও আপনাকে বলছি যে জুনিয়ররা প্র্যাকটিস করে, তাদের সাথে শোষণ হয়েছে, প্লেয়ারদের খাবার টাবার ঠিকঠাক দেওয়া হয়নি, ওদেরকে ধরে আবার বসালে এই দুরবস্থা হবে। কলকাতার ঐতিহ্য মহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এই তিনটে ক্লাব থেকে আমি মনে করি রাজনীতি মুক্ত হওয়া দরকার। হ্যাঁ, রাজনীতি দরকার থাকবে, কিন্তু যার যেটা রোল সেটা প্লে করা দরকার। মহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহ্যশালী ক্লাব, 1926 মনে হয় তৈরি হয়েছে, এত বছরের পুরাতন ক্লাব, আজকে দুরবস্থা কেন? ভুল ম্যানেজমেন্টের হাতে দায়িত্ব পড়েছে। এবার এখন কার হাতে দায়িত্ব পড়বে, না পড়বে, হ্যান করবে, ত্যান করবে। তবে একটা কথা বলি, আমি তখনও বলেছিলাম, এখনো বলছি, মহামেডানের যারা সমর্থকেরা আছে, আমি নিজে ভলিবল প্লেয়ার ছিলাম, খেলার প্রতি আমার একটা টান আছে। আমি জানি, আমার পরিচয় আছে, ইউসুফ ভাই নাম তার, পাকসার কাছে বাড়ি, তিনিও প্রাক্তন প্লেয়ার। আমি তার সাথে কথা বলেছি, আমার সাথে ইউসুফ ভাইয়ের সাথে কথা হয়েছে। যদি সত্যিকারের অর্থে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ঠিক করে চালাতে চান, আমি কথা দিতে পারি এই মুহূর্তে যদি আমাদের ম্যানেজমেন্ট, আমি ঢুকবো না, আমি বলে দিচ্ছি, আমার ঢুকার প্রয়োজন নাই। যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়, প্লেয়ারদের স্বার্থে, খেলার স্বার্থে, এমন রেডি আছে আজকে বললে কালকে 50 কোটি টাকার আমি ইনভেস্ট করিয়ে দেবো। আর দেখ, যদি সিস্টেমে চলে 100 কোটি টাকা ইনভেস্ট আমি ওই ক্লাবে করিয়ে দিতে পারবো। সেই পাওয়ার আমার কাছে, সেই পরিচিতি আমার কাছে আছে। তবে হ্যাঁ, ওই 100 কোটি টাকার একটা টাকা ক্লাবের লাইট জ্বলাতেও খরচ করবো না, ক্লাবে কে এসে চা খাবে তার পেছনে খরচ হবে না, টোটালটাই ফুটবলের পেছনে হবে, প্লেয়ারদের পেছনে হবে, পেমেন্টে হবে, প্লেয়ারদের খাওয়া দাওয়া থেকে সবকিছুতে হবে। যদি এই শর্তে আমার সাথে কেউ যোগাযোগ করে, আমি কথা দিচ্ছি, হ্যাঁ, আমার পক্ষ থেকে দেখভালের জন্য, নজর রাখার জন্য পাকসার কাছে বাড়ি ইউসুফ ভাইকে আমি সামনে রাখবো। সেও ম্যানেজমেন্টে থাকবে না, মানে সে চেয়ারম্যান হ্যান ত্যান এইসব পদে নয়, নজর রাখবে, অর্থাৎ চুরি করতে দেবে না। বলুক, এগ্রিমেন্ট আমার সাথে করুক, 50 থেকে 100 কোটি টাকা ইনভেস্ট করাবো ফুটবল ক্লাবকে মহামেডানে। বিজেপি এটা মহামেডান এসছে বলে, যদি মোহনবাগানেরও কেউ কথা বলে আমার সাথে, ইস্ট বেঙ্গলেরও কেউ কথা বলে, সেক্ষেত্রে আমি ইনভেস্ট করাতে পারবো। ভাববে না মহামেডান বলে নওশাদ সিদ্দিকের টানের কথা বলছি না। তিনটে কলকাতার ঐতিহ্যশালী ক্লাব, এই ক্লাব তার গৌরবময় ইতিহাস যেটা আছে সেটাকে তারা নিয়ে এগিয়ে যাক। বলছি, ভোট বিজেপি ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষ করে আগামী দিন, কয়েকদিন পরে কুরবানির ঈদ, বিভিন্ন জায়গায় পশু নিয়ে যাওয়ায় বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, আর সেই পশুগুলোকে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কি ভাবছেন? এইটা আমি ইমিডিয়েট, আমি যারা প্রশাসনের কর্তারা আছে তাদেরকে যেখানে যেখানে হচ্ছে সেগুলোর সাথে আমি যোগাযোগ করছি। অফিসিয়ালি প্রশাসনের সাথে আমি খুব তাড়াতাড়ি বসতে চলেছি যে এই বিষয়টা একটা নির্দিষ্ট গাইডলাইন হয়ে যাক, গাইডলাইন দিক, কি কোনটা কি আছে না আছে সেভাবে চলবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি মনে হয় এই আইন আমার প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে, থেকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যাবো, সুপ্রিম কোর্ট যাবো, কিন্তু আইন না করে এইরকম ভাবে খুলে নিয়ে নিচ্ছে, এগুলো হচ্ছে অরাজকতা হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ করবে রাজ্য সরকার। 4 তারিখ রাতে আর নাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, আমরা কোনোভাবেই চাই না। হিংসা, আমি অনুরোধ করবো কেউ হিংসায় জড়াবেন না। যারা এই ধরনের অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আমাদেরকে সেই কপিটা দিন। দাদা, বিজেপি এখানে ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেস ভোটের আগে বারংবার এটা বোঝাতে চেয়েছে যে বিজেপি ক্ষমতায় চলে এলে মসজিদে তারা আক্রমণ করবে। এমন ঘটনা কি ঘটেছে? কারণ সেই অর্থে তো আমরা দেখতে পাচ্ছি না। না, গুটি কয়েক ঘটনা ঘটেছে, ঘটেনি একদম বলবো না, আর হিউজ পরিমাণ ঘটেছে এটা বললে আমার মিথ্যা হবে। কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা সেগুলো দেখছি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য। কোনো মতেই এই রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি তথা সম্প্রীতির মাটিকে বিনষ্ট করতে আমরা দেবো না। দাদা, আপনারা বামফ্রন্টের সঙ্গে সিপিএম এর সঙ্গে জোট করেছিলেন এবং সিপিএম খাতা খুলেছে, 2021 তাদের কোনো সিট ছিল না, একটু সিট পেয়েছে। তো মনে একটু আশা, আরো বেশি সিট পাওয়া দরকার ছিল, তারপরেও রানাদা দমকল থেকে জিতে এসেছে, ভালো লাগছে, একসাথে লড়াইটা করতে পারবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সিটে ছিলেন তখন তিনি বলতেন এই ফুরফুরার বীর জায়গাতে ব্যবস্থা হবে।
বিজেপিকে তো ক্ষমতায় নিয়ে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাওয়ারটা ট্রান্সফার করে দিলেন, এখন গল্প শোনাচ্ছে মুসলমানদের কাছে, ভালো সাজার নাটক করছে। থ্যাংক ইউ।